শিরোনাম আজকের আলোচনার আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম। এটা কি? এখনো সাবজেক্টটা আন্দাজ করতে পারছেন না হয়তো অনেকে। আনাতোলিয়া, হোয়াট ইজ আনাতোলিয়া? কেউ কেউ আনাতোলিও বলে, আ বলে না কেউ। আ যুক্ত করা থাকে তুরস্কের বেশিরভাগ শব্দ। তুরস্ক, এটা রিলেটেড টু তুরস্ক। তুরস্কের বেশিরভাগ শব্দের শেষে আ আছে একটা, ওয়াই এ। যেমন আমরা যেটাকে তুর্কি বলি, তুরস্কের আরবি উচ্চারণ হলো তুর্কিয়া, এটা সঠিক উচ্চারণ, শেষে আ আছে। ওই জন্য আনাতোলি বলবেন অথবা আনাতোলিয়া, যেভাবে বলেন না কেন। তাহলে হোয়াট ইজ আনাতোলি? আনাতোলি হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে ভূমধ্যসাগরের তীরের একটা অংশ তুরস্ক। তারপরে তুরস্ক আবার এমন একটা দেশ যেটা মিডল ইস্টের শেষ মাথা একদিক থেকে, আর একদিক থেকে ওইটাই আবার ইউরোপের ঢুকার প্রবেশদ্বার। বসফরাস প্রণালী, প্রণালী মানে ইদানিং আপনারা বুঝে গেছেন, STRAIT, স্ট্রেট। এই শব্দটার অর্থ হলো প্রণালী। স্ট্রেট মানে হলো চিকন সমুদ্রপথ, বাংলা কথা হলো এটা, যে চিকন সমুদ্রপথ দিয়ে যেতে হয়। এবং যেহেতু একটি দেশের জন্য এটি একমাত্র পথ, হয়তো পথ আরো আছে কিন্তু দেখা যায় যে আরো প্রায় 1000 কিলোমিটার ঘুরতে হবে, সেটা থেকে প্রণালী দিয়েছিল যা ভালো। যেমন চীনে ঢুকার জন্য মিডল ইস্ট থেকে তেল নিয়ে চীনে ঢুকতে হয়, তাহলে এবার ডাইরেক্ট থাইল্যান্ডের পাশ দিয়েই চলে যেতে পারেন। ওইটা হলো মালাক্কা প্রণালী। মালাক্কা, এটা হলো সিঙ্গাপুর বলতে পারেন, ইন্দোনেশিয়া মানুষের ফাঁক দিয়ে যায়, এটা শেষ পাতা সিঙ্গাপুরে পড়ে। ওই মালাক্কা প্রণালী দিয়ে চীনের সমস্ত তেল যায়, 31% তেল ওখানে দিয়ে যায়। তাহলে বুঝতে পারছেন এটা চীনের ইকোনমির জন্য কত ভাইটাল। মানে পুরো এশিয়ার দেশে ঢুকতে গেলে ওকে মালাক্কা প্রণালী দেওয়ার সাহায্য করতে হয়। চীন যদি এরকম একটা জায়গায় হয় ইস্টার্ন দিকে, ফলে এরকম একটা জায়গায় যদি হয় চীনের ওপেনিং মানে সমুদ্রপথ একমাত্র এই পূর্ব দিকে, তাও এটা হলো নর্থ সাউথ, দক্ষিণ পূর্ব এই কোনাটা আবার কিন্তু ব্লক। চীনের একমাত্র ওপেনিং হলো ইস্টার্ন ইস্টার্ন নর্থ ইস্টার্ন কোনাটা ওপেন, আর বাকি এই পিছনের সাইডটা পশ্চিম দিকটা এটা তো পুরা হিমালয় পর্বতের মতন পর্বত দিয়ে ঢাকা। বলে বুঝতে পারছি ওদের বেগ দেওয়ার কোনো চান্স নাই। এরই ভিতর দিয়ে সে খালি একটা ওপেনিং বাইট করে নিচ্ছে। এইটাই পাকিস্তান ঘুরে নিচে আসছে গোয়াদর, এইটাই গোয়াদর প্রজেক্ট। এই 1000 কিলোমিটার পার হয়ে গিয়ে পাকিস্তান শেষ, এবার চীনের বর্ডারে ঢুকে পড়ছে। ঢুকে এই জায়গাটাই হলো উইঘর বলে অনেকে, খাসগড় বলে অনেকে। এই হলো আর একটা ওপেনিং এদিক দিয়ে। তার মানে পশ্চিম দিক দিয়ে এখানে যদি ঢুকতে পারে তাহলে সে কিন্তু একটা ডিপসি পোর্ট পাবে গোয়াদারে। তাহলে এটা চাইনিজের আর একটা ওপেনিং। আমেরিকার চেষ্টা করেছিল এই মালাক্কা প্রণালী আটকে দিবে, ভয় দেখাবে। এই যখন থেকে ভয় দেখানো শুরু করেছে, চাইনিজের সোজা গোয়াদের প্রজেক্ট চালু করে ওদিকে চলে গেছে। বরং উল্টা লাভ হচ্ছে, চীনের এখন পশ্চিম দিকেও একটা পোর্ট আছে, অবস্থা হয়ে গেছে। ফলে গোয়াদার প্রজেক্ট যতটা না পাকিস্তানের, এটা অরিজিনালি তার থেকে বেশি স্বার্থ খোদ চীনের। এটা লোকে বুঝতে পারে নাই। লোকে ভাবতেছে এটা চীন পাকিস্তানের খাতির করে সব নিয়ে গেল। এটা হচ্ছে তা আসলে আমেরিকানদের কারণ। ও যত মালক্কা নিয়ে ভয় দেখাইছে, উল্টাপাল্টা গল্প দেখাইছে, তত সে গোয়াদের প্রজেক্টের সাফাই গিয়ে এদিকে চলে গেছে। প্লাস এখন যেটা করতেছে, মালাক্কা প্রণালীতে যাওয়া আটকে দিবেন, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে থাইল্যান্ড আছে, থাইল্যান্ডের চিকন জায়গা আছে, ওই জায়গা দিয়ে এখানে একটা সে রাস্তা বানিয়ে দিতে যাচ্ছে, খাল কেটে, মানে ড্রেজিং করে দিয়ে ইয়ের মতো, সুয়েজ খালের মতন। উপর দিয়ে গাড়ি ঘোড়াও চলবে, নিচ দিয়ে জাহাজও পার হয়ে যাবে। এইটার জন্য সে অলরেডি প্ল্যান করতেছে। থাইল্যান্ডের সাথে কথা হয়েছে। ওকে, তাহলে আমাদের মূল কথা ছিল স্ট্রেট প্রণালীর বিষয়ে পালাম। তো মালাক্কা প্রণালীর কথা থেকে আসলো যে
তুরস্কেরও একটা বসফরাস প্রণালী আছে, এইটা দিয়ে সে ইউরোপের সাথে কানেক্টেড। ওটারই আশেপাশে বলা হয় ভূমধ্যসাগরের তীরে টুরিস্ট স্পট বলে অনেকে। টুরিস্টরা খুব বালা খায়, ওখানে গিয়ে থাকতে পারে, বেড়াইতে পারে, ওখানে থাকা খাওয়ার 7 দিন থাকা আরামে। আর ওই জায়গাটা আপনারা অনেকে জানেন অথবা জানেন না হয়তো, আইএস, অরিজিনাল আইএস যেটা আল কায়দা থেকে তৈরি হচ্ছে পরে, আল কায়দার সাথে সম্পর্ক রাখে না, আল কায়দার অপোজিট। কি কি অপোজিট খুব সংক্ষেপে বলে দিই। আল কায়দা কখনোই তার নিজস্ব কোনো খলিফাগিরি নাই। ও মনে করে ইট ইজ এ মুভমেন্ট। আল কায়দা ইজ এ মুভমেন্ট। কোথাও স্থির হয়ে বসবো না আমরা, এটা হচ্ছে আল কায়দার রাজনীতি। আইএস মনে করে যে না, আমরা কোথাও গিয়ে বসতে হবে। 1, 2, আমাদের একটা খলিফা থাকতে হবে। অনেকটা ওই যে গ্লোবাল খলিফা একটা থাকবে আমার, খলিফা তত্ত্ব দিয়ে চলে ওরা। ফলে ওই যে বগদাদিকে খলিফা বানাইছিল, টিকতে পারেনি, সেটা অন্য জিনিস, কিন্তু ওদের রাজনীতির ফারাক এই জায়গাটা আল কায়দার সঙ্গে, যদিও আল কায়দা থেকেই তাদের উৎপত্তি। আরেকটা বড় হলো, কেন এই কথা এত বলছি, অরিজিনালি আইএস এর নাম হলো ISIL। এলটা কি? এল মানে হলো লেভেন্থ। লেভেন্থ শব্দটার অর্থ হলো লেভেন্থ, লেভেন্থ বা লেভান্ত, লেভান্ত। লেভান্ত সম্ভবত ফরাসি শব্দ। শব্দটার অর্থ হলো যেখানে সূর্য সবার আগে উঠে, সেই অঞ্চলের নাম হলো লেভান্ত। সো এটা যদি ভূমধ্যসাগর হয়, ওপারে ইউরোপ হয়, তাহলে ভূমধ্যসাগরের এই কোনাটা, এটা যদি ইস্টার্ন সাইড, তাহলে সূর্য স্বভাবতই আগে ইস্টার্ন সাইডে উঠবে। ইস্টার্ন সাইডে যে অঞ্চলটায় উঠে ওইটাকে লেভেন্থ বলা হয়, এল। এইটাই ইসরায়েল, প্যালেস্টাইনি, কোনা, তুরস্কের কোনা, ইজিপ্টের দূরে হয়ে গেল অবশ্য, ওই জায়গাগুলাকে মানে এক কথায় ভূমধ্যসাগরের তীরে যেখানে সূর্য আগে উঠে পূর্ব সাইডটা, ওটাকে লেভেন্থ বলা হয়। কেন? এটা পুরান দিনে ইসলামী জায়গা ছিল একটা, লেবান বলতো, সেই জন্য পুরানো নামটা ফেরত আনতে চাইছে ISIL। ওখান থেকে আসছে ISIL, যেটা ওয়েস্টার্ন মিডিয়া এলটা আস্তে 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 বাদ দিয়ে দিচ্ছে, এটাকে IS বানাই দিচ্ছে। এত কথা বললাম এই জন্য আপনাকে, লেভান্ত না বুঝলে এই যে ইসলামী জোশ, একটা ইসলামী সেন্টার, একটা ইসলামী উত্থান, ইসলামী খলিফা, এই ধারণাগুলো আপনার আসবে না। এটা কেউ মানে কেউ মানে না, কিন্তু সবার ভিতরে এটা কম বেশি একটা সেন্ট্রাল ইসলামী সেন্টার হবে, তা থেকে একটা ইসলামী শাসন, গ্লোবাল ইসলাম তৈরি হবে। এরকম একটা খায়েশ মনের ভিতরে আছে, খুব গুছায় ব্যাখ্যা করতে পারবে এমন না। সবারই ভিতরে একটা ভাষা ভাষা ধারণা আছে, কিন্তু ধারণাটা আছে, এবং এই ধারণাটা ইরেসপেক্টিভ যারা ISIL মানে না যারা, তাদের মধ্যেও আছে। এটা আবার একচেটিয়া যারা মানে তারাই IS, তারাই সালাফি লোক, এরকম ধারণা করবেন না, এটা ভুল হবে। এটা জেনারেলি সবার মধ্যে আছে। খালি একটা কথা মনে রাখবেন, সবগুলো ধারণা এসেছে কাউন্টার টু ওয়ার অন টেরর। বুশের হাতে যখন আল কায়দা 9/11টা বানাই দিয়ে গেছে, 9/11 মানে সেপ্টেম্বরে যখন আমেরিকাতে টুইন টাওয়ারে হামলাটা দেয়, যেটা ওটার সাথে আমাদের 1/11 ডাইরেক্ট সম্পর্ক নাই, কিন্তু 1/11টা ওর পরে পরে ঘটেছে। এটা হলো আমাদের, আর আমেরিকানদেরটা হলো 9/11। 9/11-এ বুশ যখন অ্যান্টি মুসলমান যে যা কিছু করেছে, তারই প্রতিক্রিয়ায় যা কিছু হয়েছে, খেয়াল করেন। আগে আল কায়দা হতে হবে, আল কায়দা হলে বুশ রাগ করবে, বুশ রাগ করে একটা ওয়ার অ্যান্ড টেরর পলিসি দিয়ে একটা তুলে আনবে। ওয়ার অ্যান্ড টেরর পলিসির সাথে যুক্ত যে ধারণাটা আবার, সেইটা হলে আমেরিকাতে নতুন আর একটা মিনিস্ট্রি খোলা হয়েছে, মন্ত্রণালয়, ওদের ভাষায় ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টের নাম হলো মুসলমান কেমনে খাদাইতে হবে, সাইজ করতে হবে। তাই হোমল্যান্ড সিকিউরিটি, এই হোমল্যান্ড সিকিউরিটি নামে এই ডিপার্টমেন্টটা খোলা হয়েছিল। এই ডিপার্টমেন্টটা খুলে মুসলমানদের কোপানো হয়েছিল। যে কোনো মুসলমান ইন্ডিয়াতে আমেরিকাতে ঢুকলেই তাকে ধরে নিয়ে প্রথম 3 সপ্তাহ আটকে রাখো, চেক করো মাথায় কতটা আল কায়দার বুদ্ধি ঢুকছে।
যদি ঢুকে তাহলে এইবার আর যে কবে থেকে ছাড়বে কোনো ঠিক ঠিকানা নাই, ওর বাঁধা থেকে ভূত না ছুটানো পর্যন্ত কে ছাড়বে না। এই হচ্ছে অ্যান্টি মুসলমান যে তৎপরতাটা বুশের। একটা কথা লিগ্যাল দিকটা বলে রাখি, আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী আমেরিকান সরকার মুসলমানদের প্রতি বিদ্বেষমূলক বা বৈষম্যমূলক কোনো আচরণ করতে পারে না, এটা আমেরিকান কনস্টিটিউশন অনুযায়ী। কিন্তু সেটাও সে নিজেই ভায়োলেট করে এই হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় বানাইছিল। খালি সাথে একটু জুড়ে দিই, এই হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে আরেকটা আমাদের এখনকার ট্রাম্প বাবাজি আরেকটা ডিপার্টমেন্ট খুলছে, আইএস, আইস। দেখে মনে হয় বরফ বোধ হয়, না ওই বরফ না, এটার মানে হলো ইমিগ্রেশন মাইগ্রেশন, যারা বিদেশ থেকে নামে বেনামে আমেরিকায় ঢুকে বসে রয়েছে ওদেরকে ধরে ধরে বাইর করে নিয়ে এসে উপরে ভালাই দিয়ে দেশে পাঠাই দেওয়া। কেমন ভাবে? এই যে এত খাতিরের মোদির ইন্ডিয়া তাকেও ছাড়ে নাই, তাকে কি করছে হাত পা বাইন্দা প্লেনে উড়াই দিয়েছে, তাও কার্গো প্লেন। হাগামুতা নাই, নিজের দেশে গিয়ে মুদবা মালামালের মতন কার্গো বিমানে উঠাই দিয়ে ইন্ডিয়া পাঠাই দিয়েছে। এই সবগুলো করছে যে এই সংগঠনটা, ওটার নাম হলো আইএস। আইস, এই আইস আবার হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে আরেকটা উইং বলতে পারে। তাহলে এই হোমল্যান্ড সিকিউরিটির রিয়াকশন হলো আসলে গ্লোবালি ইসলামের জন্য একটা কিছু করতে হবে, এটা ইসলামী দুনিয়া লাগবে, এই ধারণা তৈরি করে দিচ্ছে ইজ এ কাউন্টার অফ বুশের ওয়ার অন টেরর। বুশের ইসলাম বিরোধী বা মুসলমান বিরোধী যে সিদ্ধান্ত তৎপরতা, মুসলমানকে পাইতে হবে, দুনিয়ার সব একটা জঙ্গিবাদে ভরে গেছে, এই যে তার বয়ান, এই বয়ানের প্রতিক্রিয়া হচ্ছে এইবার যে আমাদের একটা মুসলমানেরও দুনিয়া লাগবে। সেখান থেকে আসছে গ্লোবালি ইসলাম লাগবে। কেউ কেউ বলতেছে, কারো কারো মনে চাইছে আমাদের একটা গ্লোবাল খলিফা লাগবে। এইসব জায়গা থেকে এই ধারণাগুলো আসতেছে। কিন্তু এই ধারণাগুলোর সাথে আবার আল কায়দা আর জড়িত না, কারণ আল কায়দা ওখান থেকে আলাদা হয়ে গেছে, আর তার উপর সবচেয়ে বেশি চোট ছিল বলে, কোপ ছিল বলে তার আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পরে যারা এই ঝান্ডাটা নিয়ে বেশি আগায় গেছে তারাই আইএস। আইএস আবার মাইর খেয়ে আমেরিকার হাত ধরে কাজ করছে এক সময়, মাইর খেয়ে শেষ হয়ে যাওয়ার পরে লাস্ট তারা মাইর খেয়েছে ইরাকে, বাগদাদে। ইরাকে মাইর খাওয়ার পরে 2015 সালে একদম শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে লাস্ট কিয়দাংশ ছোট্ট গ্রুপে গিয়ে আফগানিস্তানে আশ্রয় নিছে, ওটাই হলো আইএস। এইটা আবার কাজ করে আমেরিকানদের সাথে মিলে, অদ্ভুত কাহিনী। এরা আবার এদেরকে দেখতে পারে না, এই জন্য আফগানিস্তানের এই যে তালেবানরা আবার ওদেরকে দেখতে পারে না, ওদেরকে সাবধান করে দিয়েছে তোমরা পেরিফেরিতে, মানে আমাদের সীমান্ত এলাকায় চলে যাও, মূল জায়গায় থাকতে পারবে না, আমরা যে জায়গায় কন্ট্রোল করি সেই জায়গায় তোমরা থাকবে না। এই বলে আইএস গুলো চলে গেছে, তাদের নামও ওই জন্য আলাদা, আইএস ব্র্যাকেটে কিছু একটা বলে আর কি, ঠিক ডাইরেক্ট আইএস নামটা তারা ক্যারি করে না। এত কথা বললাম কেন? আসলে বললাম এই জন্য যে খলিফার ধারণা এখান থেকে চলে আসছে। তুরস্ক ওটার সুযোগে বাজিমাত করার জন্য নিজেই একটা খলিফা বানাইছে, আমি হলাম সেই খলিফা, এই জন্য এটার সাথে রিলেটেড। আর যখন মুসলমান রাইজটা হচ্ছে, তাহলে আমাদের কি লাভ? না, আমাদেরটা কি আসলে, মানে আমাদের আমরা কারা? তাহলে আমাদের পুরনো কি ছিল? সেই হিসাবে তুরস্কের খলিফা, তাহলে তুরস্ক আমাদের খলিফা। এটারও পিছনে আরও কারণ আছে। তুরস্ক যখন স্বাধীন হয়ে যায়, স্বাধীন মানে কেড়ে নেওয়া হয়, অটোমান এম্পায়ার যখন ধ্বংস হয়ে যায়, অটোমান এম্পায়ার ধ্বংস হয়ে যায় 1918 সালে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষে তার সে কপালমন্দ, সে গেছিল জার্মানিদেরকে সাপোর্ট করতে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা ছিল মূলত ব্রিটিশ ফ্রেঞ্চদের সাথে জার্মানির যুদ্ধ বা ঝগড়া। ব্রিটিশের ফ্রেঞ্চরা সারা দুনিয়া কলোনি করে নিচ্ছে, কলোনি করার কেউ বাকি নেই। জার্মানির সাথে যুদ্ধ এটার কারণে যে আমরা হলাম হ্যাভ নট থেকে যাবো নাকি, আমাদের এখন টাকা পয়সা হয়েছে, সমৃদ্ধি হয়েছে, আমরা এখন বাঁচছে, এটারই মূলত ঝগড়ার কারণ। সো এই ঝগড়াতে যেহেতু দীর্ঘদিন ধরে জার্মানির সাথে তার সম্পর্ক ছিল অটোমান এম্পায়ারের, কেন সে আবার আর এক কাহিনী। অটোমান এম্পায়ার নিজেও তো একটা এম্পায়ার, ফলে ব্রিটিশ এম্পায়ারের সাথে একটা ঝগড়া থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেম ফ্রেঞ্চদের সাথে। ফলে এদের সাথে তো টেকনোলজি, জ্ঞান বুদ্ধি ওদের কাছে কেনা যাবে না। তাহলে জার্মানি হলো থার্ড কান্ট্রি ইউরোপে, এই জন্য জার্মানির সাথে তাদের খাতির হয়েছিল, এবং জার্মানির থেকেই তারা ম্যানেজমেন্ট নিয়ে আসছিল। এই কথা ভালো করে বুঝছেন,
কেন? খাতিরের উৎসটা কি? ম্যানেজমেন্ট, টেকনোলজি, এগুলো নিয়ে আসছিল। ইউরোপের ম্যানেজমেন্ট টেকনোলজি জ্ঞানগুলা অটোমান এম্পায়ার নিয়েছিল জার্মান থেকে। এই জন্য জার্মানির সাথে ভালো কোলাবোরেশন ছিল। আর এটাই ফাঁদ হয়ে গেছিল যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যেহেতু জার্মানি হেরে যাচ্ছে, ফলে তাকে সাপোর্ট করতে গিয়ে অটোমান এম্পায়ারও গায়েব হয়ে যাচ্ছে। ফলে 2018 সালে যখন এটা শেষ হয়ে যায়, কেন এত কথা বলছি, এগুলো আপনাদের জানা উচিত একসাথে। এইটাই হলো আমাদের এখানে খেলাপথ মুভমেন্ট কবে থেকে হয়েছে? খেলাপথ কথা থেকে আসলো? আবুল কালাম আজাদের কথা মনে করেন। কংগ্রেসের আবুল কালাম আজাদের কথা বলছি আমি। পরবর্তীকালে কংগ্রেসের আবুল কালাম আজাদ ছিল আসলে খেলাফত আন্দোলন যারা প্রথম ইন্ডিয়াতে শুরু করছিল, তিনি হলেন, তাদেরই একজন হলেন আবুল কালাম আজাদ। তখন উনি কংগ্রেস করেন না। তাহলে এটার পিছনে একটা কারণ ছিল। খেলাফতের ধারণা আসলো কেন আমাদের এদিকে? খেলাফত আন্দোলন বলে কোন ধারণা আসলো কেন? এর পিছনে কারণ হলো অটোমান এম্পায়ারে যখন আক্রান্ত, এবার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো 1914 থেকে 18, এই হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কেউ কেউ বলবে যে 19 পর্যন্ত ছিল, হোয়াট এভার। এই 14 সাল থেকে 18 সাল পর্যন্ত যুদ্ধটা চলছিল। এই সময়টা তো অত্যাচার গেছে তুরস্কের উপর দিয়ে। তুরস্কের খলিফা যখন টের পায়, রাজা যখন টের পায় যে তারা হেরে যাচ্ছে, তারা একটা কাণ্ড করছিল। সারা দুনিয়া মুসলমানের কাছে একটা কল, একটা আহ্বান জানাই রাখছিল রাজা, প্রেসিডেন্ট বলছি, রাজা বা খলিফা যাই বলেন। কলটা হলো, আমি যদি শেষ হয়ে যাই তাহলে দুনিয়া থেকে ইসলামী বলে, চিহ্ন কিছু বলে, শাসন কিছু বলে, অস্তিত্ব কিছু বললে থাকবে না। এটা মানুষকে টাচ করছিল। এইটা আমাদের তৎকালীন ব্রিটিশ ইন্ডিয়াকেও, লোকাল মুসলমানদেরকে টাচ করেছিল। এই কথা করার কারণে যে মুভমেন্টটা তৈরি হয়েছিল, ওটাই খেলাফত মুভমেন্ট। তাহলে এর শুরুটা হলো এই যুদ্ধের শেষের দিকে, খলিফার কল থেকে আসছে আসলে, এই জন্য খেলাফত মুভমেন্ট। কিন্তু এর সবচেয়ে বড় অসুবিধার দিক হলো যে খলিফা নিজেই ধসে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করবো? কল শুনে কি করবো আমরা? এখন আমাদের কলটা, আহ্বানের সারাটা দিব কি বলে, যে না তুরস্ককে বাঁচাতে হবে এটা বলবো, নাকি আমাদের দেশটাকেই খলিফা বানাইতে হবে এটা বলবো? বিরাট সমস্যা এটা। যদি বলি যে আমরা এখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়বো, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তো ভাই হোল ইন্ডিয়া ব্রিটিশের আন্ডারে কলোনি, সে এবার ব্রিটিশদের বিরুদ্ধে লড়বে, কথাটা বললেই হলো নাকি? বললে হবে না। এটা এলাকা চালাচ্ছে এটার ভিতরে, তাহলে বলা সহজ ছিল না। এই আবার এদিকে 18 সালের মধ্যে তুরস্ক পতন হয়ে গেল। তাহলে এর মুভমেন্টের ভবিষ্যৎ কি? তাহলে আর আমরা তুরস্ককে বাঁচাবো এটা বলার কোনো বাস্তব মানে নেই। এইসব দ্বিধাদ্বন্দ্ব ভিতরে ছিল। কিন্তু মুসলমানদের জাগরণ দরকার আছে, আমাদের কোনো সেন্টার থাকছে না। ওই যে তার খলিফার কলটা সবার মনে একটা আঘাত তো দিছিল, উস্কাইছিল সবাইকে। সো এর ভিতর থেকে এই মুভমেন্টটা চলতে চলতে ঠেলতে 23 সাল পর্যন্ত চলতে পারছিল। এইবার আমাদের নেহরু মিয়া একটা কল দেয়, গান্ধী একটা কল দেয়, ওদেরকে আহ্বান জানায় যে তোমরাও তো অ্যাকচুয়ালি অরিজিনালি ব্রিটিশ বিরোধী, কারণ এই ব্রিটিশরাই তোমার অটোমান এম্পায়ারকে ধ্বংস করে দিচ্ছে, দখল নিয়ে ভাগ করে নিচ্ছে। ইরাকের দিক সাইডটা নিচ্ছে ব্রিটিশরা, সিরিয়ার ওই সাইডটা নিচ্ছে ফ্রেঞ্চরা, নিজেরা আপোষে 2 সেক্রেটারি ভাগ করে নিচ্ছে। এইটাই, ওই অংশটাই হলো লেভেন্থ। ওই লেভেন্থ কথাটা তখন থেকে আসছে, সিরিয়ার ওই অংশটা, সিরিয়া থেকে ভূমধ্যসাগর পর্যন্ত। সো গান্ধীর আহ্বানটা ছিল যে আসেন আমরা তাহলে একসাথে ব্রিটিশ বিরোধী মুভমেন্ট করি, সো আপনারা কংগ্রেসে জয়েন করেন। এই আবুল কালাম আজাদ 23 সালে লখনৌ সম্মেলন বলে, এটা দেখলে বুঝবেন, যখন এই কংগ্রেসের লখনৌ সম্মেলন, লখনৌ সম্মেলনের কথা যখন বলবে 23 সালে, তখন বুঝবেন যে এইটা হলো যখন খেলাফত আন্দোলন এবার মার্চ করে যাচ্ছে কংগ্রেসের সাথে। আর এই তখন থেকে আবুল কালাম আজাদ কংগ্রেসের নেতা হয়ে যাচ্ছে। আর সাথে খালি আরেকটা বলে দেওয়া ভালো, এটা রিয়াকশন কেমন হয়েছিল? সবচেয়ে খারাপ রিয়াকশনটা দিচ্ছিল যারা সাহিত্য পড়তে গিয়ে বঙ্কিমের একদম প্রশংসায় ধন্য হয়ে যান। কত প্রশংসা করবেন কুল পান না। কেউ কেউ বঙ্কিমকে সামনে নিয়ে আসেন, না বঙ্কিম তো ভালা না, ভালা লোকটা হইল শরৎচন্দ্র। এই শরৎচন্দ্র ছিল সাঁইথিয়া বলে একটা মহকুমা আছে,
মুর্শিদাবাদের পরের মহকুমা হলো, বা পরের জেলা, জেলার মহকুমা থাকতো সেকালে। সাঁইথিয়া বলে একটা মহকুমা ছিল, সাঁইথিয়ার কংগ্রেসের সেক্রেটারি ছিল শরৎচন্দ্র। সাঁইথিয়া বীরভূম জেলার মহকুমা, আমি যত ভুল না করে থাকি। এনিওয়ে, সো ওখান থেকে সে এই লখনৌ সম্মেলনের বিরুদ্ধে এত খারাপ বক্তব্য দিয়েছে, চিন্তা করতে পারবেন। এই কই থেকে মুসলমানদের ধরে নিয়ে এসে তাদের গিয়ে বানা দিল, এটা কোনো কথা হইলো? এই টাইপের বক্তব্য আছে তার, এবং নেটে পাবেন আপনি তার অরিজিনাল এই প্রসঙ্গে লেখাটা। এই হলো আপনাদের শরৎচন্দ্র, যারা শরৎচন্দ্রের শ্রীকান্ত প্রেমে অস্থির, যারা যারা ইন্টারমিডিয়েট পড়ার সময় শ্রীকান্ত পড়েছেন, তাদের জন্য বলে রাখতেছি, শ্রীকান্ত মানে আমাদের শরৎচন্দ্র এই যে প্রথম উপন্যাসে নারীকে নিয়ে আসা, আহা একদম নারীর দুঃখে উল্টায় পড়ে যাচ্ছে একটা সাহিত্যিক। এই সাহিত্যিকের মুসলমানদের সম্পর্কে এই ধারণা ছিল। অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে এই, মুসলমানদের বিরুদ্ধে বলছে তাই খারাপ না, এটা আমি সেই জায়গা থেকে বলবো না। আমি একটুক বলবো, এই চিন্তাটা অ্যান্টি রিপাবলিক থেকে কোথায় নিয়ে আসলাম? কেন? রিপাবলিক কথার মূল অর্থ হচ্ছে দেশের সব নাগরিক সমান অধিকারের দিক থেকে। মানে আপনি ওটা মুসলমান, ওকে দুচ্ছাই করো, ওকে কুপাও মোদির মতন। কলকাতায় ভোট দিতেছে, ওদের ভোটার লিস্ট থেকে 92 লাখ বাদ দিয়ে দাও, ওর নাম মুসলমান, তাই কায়দা করছে। দেখেন, এআই দিয়ে করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে। এখন ও কি মুসলমান নামে বানান, বাংলায় মুসলমানের নাম যেভাবে লেখে ও কি জানে? আব্দুলকে লিখছে খালি একটা ফোঁটা দিয়ে চলে গেছে। এখন ওর অরিজিনাল আগের নাম ছিল আব্দুল কিছু একটা, সোভান ধরেন, এখন পরে সোভান দিচ্ছে না, এই যে নামে গন্ডগোল হচ্ছে না, তুমি বাদ লিস্ট থেকে। এগুলা কায়দা করে তারা বাদ দিচ্ছে 92 লাখ, এটা দিয়ে এবার ইলেকশন করতেছে ওয়েস্ট বেঙ্গলে। এই হলো মোদি। এই যে বৈষম্য করতেছে, এটা অ্যান্টি রিপাবলিক। সো ইন্ডিয়া রিপাবলিক না, ইন্ডিয়া কখনোই ছিল না। আরেকটা বড় কারণ ছিল, ইন্ডিয়া কখনোই রিপাবলিক হওয়ার যোগ্য না। যেই দেশের এথনিক গোষ্ঠীগুলো বলে, অর্থাৎ বলে যে আমার দেশে জাত প্রথা আছে, সব মানুষ সমান না, জাতের উঁচা নিচে আছে না, হ্যাঁ, তুই আমার পানিতে হাত দিলি, এই পানি খাওয়া যাবে না, পানি অশুদ্ধ হয়ে গেছে। তুই কলে হাত দিছস, এই পানি খাওয়া যাবে না। এই যে জাতের ধারণা, যেই সমাজে জাতের ধারণা আছে সেই সমাজ রিপাবলিকের উপযুক্ত না। ওই সমাজে কেমনে মানুষ সমান বলবেন আপনি? পলিটিক্যাল অধিকার দিক থেকে সমান কেমনে বলবেন আপনি? আপনি তো জাত দিয়ে শেষ করে ফেলাইছেন। আর এই জায়গায় যদি প্যারালালি পাশে রাখেন, তাহলে ইসলামের তুলনা হয় না। আমি রাজা উজির যেই হন না কেন, ওই যখন নামাজে খারাইবেন, কাতারে খারাইবেন, কোনো ভাগযোগ নাই। ইভেন কে মুয়াজ্জিন হবে, নামাজ পড়াবে, সেক্ষেত্রেও ইমাম করবে কে, সেক্ষেত্রেও যে সবচেয়ে সিনিয়র সেই আগে জুনিয়রকে বলে ভাই আপনি করেন। উল্টা আমি ভাই সবচেয়ে বড় আলেম, আমাকে দিতে হবে, উল্টা এটা না করা আছে। মানে আপনি যদি যে জুনিয়র তাকে যদি আগায় না দেন, তাহলে আপনি আলেমের যোগ্য না, উল্টা কথা বলা আছে। সব পারে নাই, সমাজের ভিতরে ক্লাস থাকছেই, সব উঠাইতে পারে নাই, কিন্তু বহু চেষ্টা করে গেছে। ফলে এই যে একটা ইকুয়ালিটি, এটা ফিট ফর রিপাবলিক, ইসলামের জন্য ফিট ফর রিপাবলিক, যেহেতু আগে থাকতেই ওর ভিতরে থিওলজিক্যালি সাম্য ধারণাটা আছে। সমাজের সবাই সমান, কাতারে দাঁড়ালে সবাই সমান। আপনি আর ওখানে গিয়ে আপনি সমাজে ভেদ আছে, সম্পত্তির ভাগ বেটারা আছে, কারো কম কারো বেশি, সেই নিয়ে আপনি সমাজে একটা ক্লাসের ভাগ পাবেন। কিন্তু যখন নামাজে দাঁড়াবেন, আপনি আল্লাহর কাছে গেছেন, আপনি সমান সবাই। আর যে উল্টাটা করবে সে তো ইসলাম থেকে খারিজে যাবে। অবস্থাটা এরকম, এত সিরিয়াস এটা। এনিওয়ে, সো ইন্ডিয়া রিপাবলিকের জন্য যোগ্য না। এই জন্য বলছিলাম রিপাবলিক ধারণাটা কত ইম্পর্টেন্ট ছিল ইন্ডিয়ার জন্য। এনিওয়ে, আমরা মূল জায়গা থেকে অনেক দূরে চলে গেছি, ফিরে আসি আবার এখানে। তাহলে সেই থেকে তুরস্কের প্রতি আমাদের একটা একটা মহব্বতের জায়গা রয়ে গেছে। এইসবগুলো মিলাই এইবার এইটাকে কাজে লাগাইছে আমাদের এখনকার এরদোগান, এরদোয়ান বা এরদোগান, যেটাই বলেন না কেন উচ্চারণের জন্য, সে এটাকে ইউজ করে তার এখনকার মডার্ন স্টেটের
ফরেন পলিসি সাজানোর ক্ষেত্রে। এই এতক্ষণ আমি সাবজেক্টে চলে আসতেছি। ওকে, এখন তাহলে আনাতোলি কোথায়? আনাতোলি হলো ভূমধ্যসাগরের তীরে একটা জাস্ট আরামে থাকার, ছুটি কাটানোর রিসোর্ট। ঘরবাড়িয়া রিসোর্ট মানে বুঝছেন তো, গাজীপুরে অনেক রিসোর্ট আছে, আপনি বউ ফ্যামিলি নিয়ে 1-2 দিন বা সকালে গিয়ে সন্ধ্যায় চলে এলেন, বেড়ানো যায়, এরকম বেড়ানোর জায়গা আনাতোলি। আনাতোলিতে একটা ডিপ্লোমেসি ফোরাম ডেকেছিল গত সপ্তাহে তুরস্ক। কত লোক ছিল? এবার এই কথাটা যখন শুরু করব, এখন আপনারা মাথায় রাখবেন ইজ এ অপোজিট টু ইরান আমেরিকা যুদ্ধের বিষয়ে, অপোজিট টু ইরান আরেকটা সেন্টার জেনোভা না। আবার এটা ভাবেন না এর সঙ্গে ইরানের একটা প্রচন্ড দ্বন্দ্ব আছে, না, এটাও মনে করে ভুল হবে। কারণ যেমন মনে করে এখানে কিন্তু ইরানের প্রতিনিধি গেছে, সমুদ্র দেশ হিসেবে বলছিল 22টা রাষ্ট্রপ্রধান গেছে, 50টা মন্ত্রী পর্যায়ের লোক উপস্থিত ছিল, রাষ্ট্রের 50টা রাষ্ট্রের মন্ত্রী পর্যায়ের লোক উপস্থিত ছিল। ফলে এই ধরনের একটা সম্মেলন, এটা ডিপ্লোমেসি ফোরাম কিন্তু বলে দিচ্ছে নামের মধ্যে। এই জন্য নামটা ওভাবে তৈরি হচ্ছে আনাতোলি বা আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম। সোজা কথাটা তাহলে কি আসলে, এবার এটা বর্ণনা করেছে, বর্ণনার আগে একটু বলে নি কোন কোন পত্রিকাটা রিপোর্ট করেছে। প্রথম কথা হলো এটা মুসলমানরা রিপোর্ট করতেছে না, এর ভিতরে নাই, এর ভিতরে আমরা পশ্চিমাদের স্বার্থ নাই। ফলে বেশিরভাগ পশ্চিমা বড় মিডিয়া রিপোর্টই করে নাই, কোনো রিপোর্ট পাবেন না। রিপোর্ট মানে যেটা পড়ে বোঝা যায় যে কিছু একটা হয়েছে, এরকম রিপোর্ট আছে 3টা। একটা আপনারা জানেন টিআরটি, যেটা তুরস্কের নিজস্ব বার্তা সংস্থা, তাদের একটা রিপোর্ট পাওয়া যাবে। আর একটা পাওয়া যাবে ইউরো নিউজ। ইউরোপের খুব খারাপ অবস্থা, ইউ বানানোর পরে পত্রিকা চলে না, ইন্টারন্যাশনাল নিউজ হিসেবে টিকে থাকা খুব মুশকিল। পাঠক জোগাড়, তারা নিজেদের স্বার্থে এমন ঘোরে যে আমাদের কি দরকার তোর পত্রিকা বাড়ার জন্য, এই অবস্থা হয়ে গেছে। মাঝখান থেকে এএফপি, যেটা অ্যাসোসিয়েট ফ্রেঞ্চ প্রেস, যেটা এইটা হলো অরিজিনাল ফরাসি দেশে, ওইটা মাঝে মাঝে চেষ্টা করে আমাদের মতন দেশে 2-4টে কাস্টমার জোগাড় করতে, মানে যারা পয়সা দিয়ে কিনবে। সেই জন্য উপায় না দেখে, পয়সা দিয়ে যদি না কিনি তাহলে তো আবার ওদের ইনফ্লুয়েন্স আমাদের তো তাও থাকবে না। এই জন্য করে কি, আমার মতন 2-4টে পাঠক যারা আছে তাদেরকে মাংনা পড়তে দেয়। আমরা যদি ঢুকি আমাদের এদিক এশিয়া থেকে কেউ, তো আমাদের মাংনা পড়তে দেয় তারা। 10টা যদি রিপোর্ট হয়, তার মনে করেন যে 5টা পড়তে দেবে, আর 5টা পড়তে গেলে বলবে এইবার তুমি টেকা দাও। এই যাই হোক, তো এদের সমস্যা হলো এদেরই ফাঁকে নতুন একটা পত্রিকা তৈরি হয়েছে, নতুন পড়া ভুলাবে ইউরোপিয়ান ইউনিয়ন শুরু হওয়ার পর থেকে, তেমনই একটা হলো ইউরো নিউজ। এরকম অনেকগুলো আছে, পলিটিকো বলে আরেকটা আছে, পলিটিকো, এটা আর একটা এই টাইপের, মানে যারা হোল ইউরোপিয়ান ইউনিয়ন আপনারা জানেন 28টা ইউরোপিয়ান দেশের সমন্বয়ে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত। ফলে 28টা দেশে পাঠক যদি খাবার করা যায়, তাহলে তো ইউরো নিউজ টাইপের একটা কিছু বেঁচে যাবে, এই লাইনে চালালো। সেই ধরনের পত্রিকা হলো এটা একটা, পলিটিকো একটা, এরকম আরো 1-2টা আছে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। সো ইউরো নিউজে এটা রিপোর্ট করছে, তাও একটা অংশ আবার বিক্রি করছে মাইক্রোসফটের কাছে, ওরা আবার MSN বলে ওটা ছাড়ছে। এনিওয়ে, আমি যে 3টা রিপোর্ট দেখেছি, এটা 1-2টা, আর একটা হলো অদ্ভুত পাবে নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস কেন লিখছে সেটা ব্যাখ্যা করে দেওয়াটা দরকার আছে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাগুলোর ভিতরে আমেরিকার একটা পত্রিকা আছে, অন্তত একটা আছে, যারা মনে করে যে আমরা লিবারেল, উদার। সো নিউ ইয়র্ক টাইমস নিজেকে উদার বা বামপন্থী মনে করে, এটা মনে করতে বলাই ভালো, কিন্তু ওইখান থেকে তারা কাজটা করছে। তবে রিপোর্টগুলোর মধ্যে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টটা বেটার মনে হয়েছে আমার কাছে, এই জন্য যেটা খুব এক্সপিরিয়েন্সড লোক তাদের তুরস্কে আছে, ওই লোকটা রিপোর্টটা করছে। যেমন একইভাবে উদার মনে করা আর একটা পত্রিকা আছে ইউরোপে, আপনারা অনেকে ছিলেন, যার নাম হলো আমাদের গার্ডিয়ান।
এই যে যারা যারা নিজেদের বামপন্থী মনে করে বা, তো এরা বামপন্থী মনে ফলায় এই ধরনের রিপোর্ট করে থাকে, কিন্তু এখানে গার্ডিয়ান রিপোর্টটা করে নেই। ওকে, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের সার কথাটা কি আসলে? এ মনে করা দিচ্ছে আমাদেরকে যে এই যে তুরস্ক, এখান থেকে আমি শুরু করবো তুরস্কের বাকি শব্দগুলো কি। তাহলে এই যে এতক্ষণ ধরে যে আমি বয়ানটা করলাম, সেটাতে মূলত দেখাতে চেষ্টা করেছি ইসলামের একটা খলিফা বা একটা ইসলামের একটা সেন্টার একালের, তার জন্য একটা কন্টেন্ডার, একটা প্রার্থী, বড় প্রার্থী হলো তুরস্ক। আমার বলার সার কথা হলো এটা, ঠিক আছে? তাহলে এই যে তুরস্ক এটা ইসলামিক ঝান্ডার সেন্টার হইতে চায়, খলিফা বলেন আর নাই বলেন, অপোজিট টু ওয়ার অ্যান্ড টেরর বুশ, সেগুলোর উল্টা তার যে ধাক্কাটা আমাদের এখানে আসছে। এক কথা বলে সিম্বলিক্যালি বলে, যেখান থেকে আমরা সবাই হিজাবে ঢুকেছি। মনে রাখবেন, কেন আগে তো বোরখা ছিল, বোরখা গেল না কেন, হিজাব হলো কেন? এই যে হিজাবটাই হলো ওয়ার অ্যান্ড টেররের ধাক্কায় যে সেন্টিমেন্টটা তৈরি হয়েছে, তারই কালচারের রিফ্লেকশন হচ্ছে হিজাব। এভাবে যদি ভাবেন তাহলে বোঝা যাবে। সাবধান, কোনো নেতিবাচক ধারণা শব্দ মিন করবেন না, আমি করিও নাই, আপনারাও নিবেন না। কিন্তু কেন আসছে সেটা বোঝার চেষ্টা করেন, ওইটাকে আন্ডারস্টিমেট করেন না। নেবেন কি নেবেন এটা আপনাদের যার যার ইচ্ছা, আমি এটা নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু কেন হচ্ছে জিনিসটা সেটা আমি বলতে যাচ্ছি। এটা ইসলামের কিছু দরকার, আমাদের একসাথে কিছু কথা বলা দরকার, সবচেয়ে সাধারণভাবে বললে এরকম কথাটা। আর স্পেসিফিক্যালি বললে এই সুযোগে তুরস্ক নিজেকে একটা উস্তাদ হিসেবে দাঁড় করানো যায় কিনা সেই চেষ্টা করতেছে। ওকে, তাহলে সেখান থেকে আসছে আবার আরেকটা জিনিস, এটা বললে আপনার বিরক্ত মানে আজীব লাগবে আপনাদের কাছে। যেমন এই সাংবাদিক একটা মন্তব্য করেছে, এই পুরো সম্মেলনের ভিতরে তুরস্কের মুখ দিয়ে কখনো ট্রাম্প বা আমেরিকায় শব্দটাই আসে না। অদ্ভুতকাণ্ড। এটা তৈরি হচ্ছে ইরানের সাথে আমেরিকানদের যুদ্ধ চলতেছে তার প্রেক্ষিতে। কেন ওখানে লিখছে, এই রিপোর্টার লিখতেছে ওই পুরো সেন্টিমেন্টটাই বানানো হয়েছে, যে কারণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী যে বক্তৃতা দিচ্ছে ওখানে, সেই বক্তৃতার সার কথা ছিল এই যে আমাদের বন্ধু, গ্লোবাল বন্ধু আমেরিকার কথা বলছে, সে আমাদের কথা শুনে কাজ করে না, আমাদের স্বার্থের দিকে তাকায় কাজ করছে না, আমরা সাথে ফিরে চলার চেষ্টা করতেছি আর সে আমাদের পাত্তা দেয় না। এখান থেকে, এই ক্ষোভ থেকে। দুনিয়া কি কেবলমাত্র 5টা দেশে, মানে মানে হলো 5টা দেশে জাতিসংঘে সিকিউরিটি কাউন্সিলে ভেটো পাওয়ার আছে, মানে হলো আমি তুরস্ক, আমার ভেটো পাওয়ার লাগবে একটা। কিন্তু কথা প্লেস করার কায়দাটা হলো যে আমি এলে মুসলমানদের পক্ষে কথা বলার লোক। এবার বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে একদিকে ওয়ার অ্যান্ড টেররের কাউন্টার হিসেবে এই যে গ্লোবালি মুসলমানদের মধ্যে একটা সেন্টিমেন্ট আছে, আগ্রহ আছে, সেটাকে কতটা ক্যাশ করে আমি তুরস্ককে বড় করা যায়, এটা হচ্ছে তুরস্কের ডিপ্লোম্যাটিক পজিশন। তো সেখান থেকে তাকিয়ে সে সম্মেলনটা ডাকছে, ডেকে এখানে এই কথা বলছে, সেই অর্থে বললে সে অ্যান্টি আমেরিকা। কত দূর! এই যে তুরস্ক ওই সম্মেলনে আমেরিকার নাম না নিয়ে আমেরিকাকে আগালি করতেছে, না আমেরিকার নাম না ট্রাম্পের নাম ওখানে নেওয়া হয়েছে, এই সাংবাদিক ওরা স্পষ্ট করে বলতেছে। সেকেন্ড, এটা তো করা হয় নাই। সেকেন্ড যে প্রসঙ্গটা সে বলতেছে যে সে বারে বারে জোর দিচ্ছে এই জন্য, আবার এটাও যেন না মনে হয় এটা হলো ইরানের বিরুদ্ধে আর একটা তুরস্ক সেন্টার, ইসলামিক সেন্টার, এটাও বলছে না। খালি সে বলতে চাচ্ছে যে যেটা সে গাদামি করে আলাইছে, সেটা হচ্ছে যে ইরান আর আমেরিকা, ট্রাম্প আর ইসরায়েল মিললে ইরানের সাথে যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধটা যেন বা রিজিওনাল যুদ্ধ। সো এটা একটা রিজিওনাল ইস্যু, এটাকে রিজিওনাল ইস্যু হিসেবে দেখে আমাদের উঠে দাঁড়ানো দরকার। এইটা হচ্ছে তুরস্কের বক্তব্য, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এভাবে বলতেছে। এখন কোশ্চেন হলো, এটা কি রিজিওনাল ইস্যু? এইটা হচ্ছে ইসলামিজমের একটা বড় চিন্তার ত্রুটি, আর এটার সুযোগ নিয়েছে তুরস্ক। বাস্তবতা হলে এটা রিজিওনাল না, রিজিওনাল ইস্যু না। রিজিওনাল ইস্যু হলে একটা পয়েন্ট ধরলে তো হয়ে গেল। এটা কেন বলা হচ্ছে যে গ্লোবাল ইকোনমি ধসে যাচ্ছে ইরানের যুদ্ধের কারণে? গ্লোবাল মানে কি? এরপরে এটা রিজিওনাল থাকে কেমনে? এটা খালি রিজিওনালি এই এলাকার লোকের অর্থনীতি খারাপ হয়েছে?
জার্মানিতে তেলের দাম বাড়ছে 40%। পেট্রোল পাম্পের দেখে একটা রিপোর্ট করছে যে 40% ডিজেলের দাম বাড়াতে হচ্ছে। এবার বোঝা গেছে এটা কি গ্লোবাল না রিজনাল। সো এটা গ্লোবাল ইকোনমিতে হিট করছে। তা আপনারা এটাকে রিজনাল বলতেছেন কেন? আমেরিকার বিরুদ্ধে কথা মেডা কথা কয়া এটা লোকাল লিডার হইতে চাচ্ছেন তুরস্ক? ডেফিনেটলি শেষ সেই জন্য সমালোচনার পয়েন্টটা ভালো দেখাইছে আমাদেরকে, এগুলো একটা বলে রাখলাম। তাহলে এগুলো হচ্ছে উইক পার্ট। কিন্তু সে ইরানকেও নিয়ে আসছে প্রতিনিধি হিসেবে, অর্থাৎ সে যে বাদ দিয়ে কাউকে করতে যাচ্ছে এটাতে না, এটা সে পরিষ্কার রাখছে। কিন্তু উদ্দেশ্য আবার কি কি সেগুলো বোঝা যাচ্ছে। আসল কথাটা এখন বলি, হু ইজ টার্কি এখনকার এরদোয়ানের টার্কিটা কি আসলে? এরা সবই ঠিক ছিল হয়তো, আচ্ছা ঠিক আছে একটা জোটের নেতা হোক, অসুবিধা কি? আঞ্চলিক জোটই হোক না কেন, অসুবিধা কি? কিন্তু সবচেয়ে বড় উইক পার্টটা হচ্ছে তুরস্ক টেকনোলজির দিক থেকে এমন একটা জায়গা, বাংলাদেশ মতন, বাংলাদেশ কেন ইন্ডিয়ার চেয়েও অ্যাডভান্স কিন্তু ওটা। কিরকম বুঝলাম কি করে? আমেরিকান F-35 বিমান আছে ধরেন, বুঝতে পারেন, লেটেস্ট। এই বিমানের স্পেয়ার্স বানায় সে, বিমানটা কিন্তু আমেরিকানদের, ফলে বুঝতে হচ্ছে মিলিটারি যুদ্ধ বিমান এ তো খুব ছোটখাটো অস্ত্র না। এই আপনি আপনার কান্দে পুলিশের কান্দেল নিয়ে চলা রাইফেলের গুলি বানানো না, এটা খুব সিরিয়াস টেকনোলজি, হাইটেক বলতে মানতেই হবে। এই জিনিসটা যদি আমেরিকায় বানায়, স্পেয়ার্স গুলা বিশেষ করে যন্ত্রাংশ, এটা বানাতে গেলে এটা খরচ বেশি পড়ে যায়, ফলে আমেরিকায় কাস্টমার ছুটে যায়। বড় কারণ হলো এটা যে না ভাই আপনার স্পেয়ার্স এর দাম তো মারাত্মক। তখন আমেরিকানরা করছে কি, এটার একটা সাব, তাদের অধীনস্থ একটা কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিচ্ছে, ওদেরকে দিয়ে বানাই নিলে এটার দাম অর্ধেক পড়ে যাবে। তাহলে তুরস্কের লাভ হচ্ছে এটার ভিতর দেশে আমি একটা কিছু হয়েছি, আমি তো কিছু পারি। এখান থেকে করতে করতে ড্রোন ড্রোন টেকনোলজিটা এটা ভালো মাতবো কিন্তু তুরস্ক। খালি একটা ফ্যাক্টস বলি, বাংলাদেশ কিন্তু ইউনূসের আমলে তুরস্ক থেকে ড্রোন কিনছে, এটা মনে রাখবেন। আর এর কমিশনটা কোথায় গেছে বাকিটা আন্দাজ কেনেন, অন্য সময় বলবো না, আমি যে মূল প্রসঙ্গে যাই। তাইলে এই যে সে এখন আমেরিকান অস্ত্রের যন্ত্রাংশ বানানোর স্থান, এটা কবে থেকে পেল? এইটাই পাইছে 2015 সাল থেকে। কেন 2015 সাল? কিন্তু ওবামার আমল, ওবামার আমলে পাইছে। এই জন্য ওবামার আমলেই হলো আসলে আপনারা যারা তুরস্ক ওই আমলে একটা মিলিটারি কু হতে চেষ্টা করেছে, যেটা ফেল করছিল। তুরস্ক খুব শর্টকাটে বলি, ঘটনাটা অনেক বড়, খুব কত কষ্ট করে যে এরদোয়ান নেতা হয়েছে এর হিস্ট্রিটা যদি একবার ফলো করেন, কবে থেকে, এটা ওই শতকে 1999 সালের দিকে, তারও কিছু আগে হতে পারে। একদিকে ও ইউরোপিয়ান ইউনিয়নে জয়েন করবে কিনা, অ্যাপ্লাই করবে কিনা সেই ঝামেলা আছে। তার উপরে এটাকে কি ন্যূনতম কোনো ইসলামী আদর্শের দল বা পার্টি এটা শাসন করতে পারবে, নাকি ওই যে জন্মের সময় থেকে এটা সেকুলার কামাল তো নেই, কামাল কি এই যে কামালের সেকুলার তুরস্ক হয়ে আছে, এটা কি এটাই থাকবে? এই দ্বন্দ্ব ফয়সলা করার সময় হচ্ছে এটা, আরো আগে 4-5 বছর আগেও হতে পারে এটা ব্যাপারটা। ফাইনালি এটা কি করে এরদোয়ানের পার্টিতে হাতে আসতেছে, এরদোয়ান কি করে নেতা হয়ে উঠতেছে, এই হিস্ট্রি আপনাদের জানতে হবে। খালি একটা বাক্য বলে শেষ করে দেবো, আমি ডিটেলে এখন যাব না। আপনারা অনেকে মুসলিম ব্রাদারহুড বা ব্রাদারহুডের নাম জানেন, ইজিপশিয়ান ব্রাদারহুড, যেটা বান্নার ব্রাদারহুড, যেটা কুতুবের ব্রাদারহুড, যেটা কুতুব আরো মারাত্মক ব্রাদারহুড। আমি যাচ্ছি না ওইসব জায়গায় এখন। বান্নার যে ব্রাদারহুড, এদের সবার অতীত কিন্তু, এর দোকানদের অতীত কিন্তু ব্রাদারহুড। ব্রাদারহুডের টাইপের একটা পার্টি কি করে ক্ষমতা আসলো এবং ইউরোপের কাছে এটা অ্যাকসেপ্টেবল হয়ে গেল? ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে ঢুকতে ঢুকলো না, আবার টিকে গেল। এইগুলো হলো কি, লম্বা হিস্ট্রি। সার কথা হচ্ছে একটা ব্রাদারহুডেরই পরিবর্তিত হতে হতে এইটাই এখনকার এরদোয়ান। তাহলে এটা খুব সহজে হালকা করে নেবেন না, এর এক্সপিরিয়েন্স বোঝার আমাদের মতন দেশগুলো, মুসলমান দেশের
প্রতিটা যারা রাজনীতি নিয়ে চিন্তা করেন তাদের স্টাডিটা করা উচিত। এটা সস্তা কে কত বেশি জানে, সূরা জানে, এর উপর সঙ্গে নির্ভর করে না। এটা আপনার রাজনীতিটা বুঝতে হবে। রাজনীতি ধর্ম এক না, আবার ডেফিনেটলি আলাদাও না, সম্পর্ক আছে ডেফিনেটলি, কিন্তু ধর্ম মানে রাজনীতি না, আবার এটাও মনে রাখেন। আপনাকে রাজনীতির জন্য অনেক কিছু বুঝতে হতে পারে যেটা ধর্মের জন্য বোঝাটা জরুরি না। সো স্পেসিফিক যে জিনিসটার কথা বলছি আমি, এটা খেয়াল রাখবেন। সো কি করে এরদোয়ানের চেঞ্জ হতে হতে এই জায়গায় আসলো, কেন এত কথা বলছি? এই গ্রুপটা আমেরিকার সঙ্গে আঁতাত করে এর বিরুদ্ধে কুটা করতে গেছিল, এবং ওই আঁতাতে আমাদের আমাদের ওবামা ওইটাতে সাপোর্ট দিয়েছিল। এই খবর বা ডকুমেন্ট এরদোয়ানের কাছে ছিল না। ওদের যে গ্রুপটা, আমি কেন নাম বলে যাচ্ছে জানি না, আমি আপনারা অনেকে জানেন যারা ব্যাংকের মালিক, পত্রিকার মালিক, কিন্তু পলিটিক্যাল পার্টি খুব গোপনে কাজ করে ওরা, এই টাইপের একটা গ্রুপ। আচ্ছা পরে বলছি, বা পরে মনে হলে আমি জুড়ে দিব। এরা গোপনে সাপোর্ট নিয়েছিল আমেরিকানদের, মানে ওবামার সাথে নিয়েই কুটা করতে গেছিল। কুটা করতে গিয়ে যখন ফেল করছে, নির্মম ভাবে এরদোয়ানের এই খতম করছে, মানে আমলা থেকে শুরু করে সেনাবাহিনী থেকে সাফা করে দিচ্ছে। যারা যারা ওর সাথে ন্যূনতম যোগাযোগ যার সাথে ছিল, কোনো ধরনের মায়া মমতা না করে সবগুলোর পিঠা একদম হয় কতল করছে, নাহলে যাবজ্জীবন দিলে উঠাচ্ছে। সবচেয়ে মারাত্মক কথাটা এখন শুনেন, এর পুরা স্যাটেলাইট ভিডিও দিছে পুতিন এরদোয়ানকে, যে ওই গ্রুপ যে আমেরিকানদের সম্পর্কতে ছিল তার প্রমাণটা এরদোয়ানের হাতে তুলে দিছে পুতিন। এইবার এটা তো এরদোয়ান, তাও তো এখন শেষের দিকে, ওই সময় এরদোয়ান অনেক শক্তিশালী। এই যে মুখ খোলা যখন আমেরিকার বিরুদ্ধে শুরু করছে, ওবামার অবস্থা খারাপ। ওবামা ধীরে 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 এইটাকে উল্টা দিকে নিয়ে গেছে, ভাই একসাথে আসেন, একসাথে কাজ করে। এইটারই এক নম্বর ফলাফলই হলো ওদের স্পেয়ার্স তুরস্ক বানায়। এগুলো মনে রাখবেন আপনারা। জামাতের ভিতরে একটা ফ্যাকশনের ভিতরে কিন্তু এই গ্রুপের সাথে, আমি তো নাম বলে যাচ্ছি কেন জানি না, এই গ্রুপের দ্বারা প্রভাবিত বলে তারা মনে করে। আমি এখন নাম বলতে চাই না, নাম বলতে চাইলে তো আপনি আবার আজীব হয়ে যাবেন। লয়ার বেশ কিছু গ্রুপ এদের সাথে ছিল, এই যারা যারা এই দোকানের বিরুদ্ধে করতে গেছে, এবং যারা জামাতিদের সাথে জড়িত। আমি এই বেশি বলবো না, এখন বললে আবার তারা মাইন্ড করবে, দরকার নেই। আবছা ইঙ্গিতে যতটুকু বলছি অতটুকুর সাথে কিন্তু এই ঘটনা 2015 সালে সম্ভবত এই গ্রুপকে একদম ধোয়া মুছা সাফা করে দিয়েছে এরদোয়ান। তাহলে এরপর থেকে যে এরদোয়ান দেখছেন আপনারা, এটাকে বলতে পারেন পিছনের দিকটা হলো আমেরিকা। এখন আপনারা এটাও খেয়াল করে রাখেন, আপনাদের বুঝ, এটা আমার কিছুই বলার নাই। আপনারা যদি মনে করেন এরপরেও সে ইসলামী দুনিয়া একটা কেন্দ্র হতে পারে, যে আবার দাঁড়ায় আছে যার উপর হাত রেখে, সে হলো আমেরিকা। তাহলে এইরকম ইসলামী নেতা খলিফা আপনার যদি ভাল লাগে নেবেন, আমার তো বলার নেই কিছু, কিন্তু এটা মনে রেখে না, এটা এতটুকুই আমার বলার আছে। এনিওয়ে, সো এই জন্যই ওই নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকদের বলতেছে এই লোকের সঙ্গে এখানে কখনো আমেরিকার বিরুদ্ধে ট্রাম্পের নাম নেওয়া হয় না, আমেরিকার নাম উচ্চারণ করা হয় না, এটা এমন একটা সম্ভব হয়েছে। আর আমি বলছি এর ত্রুটির দিকটা হলো এই যে এটাকে রিজিওনাল কনফ্লিক্ট মনে করতেছে, যেটা গ্লোবাল। অ্যাকচুয়ালি গ্লোবাল নেতৃত্বে কে আসবে, আমেরিকার বদলে চীন আসতে পারবে কিনা, কত দ্রুত আসবে, এটার সাথে গ্লোবাল ইসলাম মুসলমানরা তাদের স্বার্থকে মনে করছে, এর ভিতরে স্বার্থ আছে। কারণ এটা হলে পরে ইসরায়েল উৎখাত হবে, এই রাষ্ট্রটাই উৎখাত হয়ে যাবে। এইটাই আমেরিকানদের হাত ধরে গ্লোবাল লিডার হওয়ার পরে এটাকে আশ্রয় দিয়েছে তারা, আমেরিকা উচ্ছেদ হবে, এটাও উচ্ছেদ হবে। তো ওটার ভিতরে তো গ্লোবাল মুসলমানের ইন্টারেস্ট আছে। তো এই অর্থ তো এটা গ্লোবাল মুভমেন্ট, গ্লোবাল যুদ্ধ তো এটা বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছে আচ্ছা এটা ইরানের যুদ্ধ হচ্ছে, কিন্তু জিনিসটা তো আসলে তা না। ওকে, এখন আমি গুছাই, বক্তব্য শেষ করতে হবে। তাহলে আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম, এখন কি বোঝা গেছে এটা কি, এটা কেমন করে দেখতে হবে? এটা আমাদের এখানে খুব কম আলোচনা হয়েছে এটাকে নিয়ে। ইভেন বাংলা রিপোর্টও পাবেন কিনা আমি পাই নাই নেটে কোথাও, বাংলা দিয়ে খুঁজছি কোথাও পাই নাই। ঘটনাচক্রে আমার কাছে, আমি খুব রেগুলার ইয়েটা দেখি, ওই MSN মাইক্রোসফটের কাছে ব্যাচে যারা
MSN এর রিপোর্টটা দেখতে পাই প্রতিদিন, আমি না চাইলেও আমার চোখের সামনে খোলে। ওটা দিয়ে খুঁজতে গিয়ে আমি ইউরো নিউজে ঢুকি, ইউরো নিউজ থেকে খুঁজতে গিয়ে আমি নিউ ইয়র্ক টাইমসে যাই। এই হচ্ছে আমি জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়ার হলাম কবে। আর একটা কথা খালি বলে দিই এই ফাঁকে, বলাটা খুব জরুরি, আমাদের খলিল সাহেব ওখানে গেছিল। আই 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 রে, তারে কি এত বুদ্ধিমান, ইসলামী স্বার্থের কথা ভেবেছে? না, খুব শর্টকাটে বলে দিই, একটু আগে বলে দিয়েছি যে ইউনূস সাহেবের আমলে এখন থেকে ড্রোন কেনা হয়েছে কিন্তু, এবং তার কমিশনে ভাগ নিয়েছে ইউনূস সাহেব। সো এটার মধ্যে খলিল সাহেব ছিল। তাহলে খলিল সাহেবদের কাছে তুরস্ক ইম্পর্টেন্ট হলো, যেহেতু তুরস্ক আমেরিকার বন্ধু, এবং খলিল সাহেবরা সরাসরি আমেরিকান এজেন্ট, আমেরিকার দালাল। এজেন্ট বললেও কম বলা হয়, এরা আসলে একেবারে নিম্ন শ্রেণীর দালাল। আমেরিকানরাই বাঁ হাতে পুছে না তাদেরকে, লাথা এখানে, তারপরে ওকে আমেরিকা করে উঠতে হবে। ফলে এটা একটা কারণে, আর সে তারেককে কি বুঝে গেছে তারেক বলতে পারবে, কিন্তু এটা যে খুব বুঝে শুনে পাঠাইছে আমি মনে করি যে এটা। আর এটার ভিতর দিয়ে খলিল আর ইউনূসের স্বার্থ ছাড়া তুরস্ক তাদের এই যে ক্লিন্টন ফান্ডের টাকাগুলো নিয়ে গিয়ে জমা করার একটা উপায় ছাড়া আর কিছুই না আসে। কিন্তু ভিতরটাই আমাদের দিক থেকে বোঝার কি আছে, সেই দিক থেকে আমি কথাগুলো বললাম আপনাদেরকে। সো এই হলো আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরামের ব্যাকগ্রাউন্ড। আর এটা অবশ্যই ওরা ইচ্ছে করে এটাকে ইরানের বিরুদ্ধে একটা সেন্টার হিসেবে তৈরি করেন, অথবা ধরেন এই যে এখন পাকিস্তান যারা মধ্যস্থতা করতেছে বলে অ্যাপিয়ার করতেছে, সে পাকিস্তানের প্রতিনিধি না, পাকিস্তানও কিন্তু ওখানে উপস্থিত ছিল এই ফোরামে। আমি ওটা আলাদা করে দেখি না কয়টা মুসলমান দেশের থেকে গেছিল, বাট এই জিসিসিরা সবাই গেছিল, কারণ 50টা দেশের মন্ত্রী যাওয়া চারটিখানি কথা না, আর 22টা দেশের রাষ্ট্রপ্রধান গেছে, এটাও কম না আসলে। তো সেই হিসাবে সে যথেষ্ট উদার করছে। তবে এর পিছনে একটা কারণ আছে, যেমন মনে করেন যে আমেরিকার রাষ্ট্রদূত যে তুরস্ক, সেও অ্যাটেন্ড করছে। ফলে আপনি এরকম ধরতে হবে যে আমেরিকা গেছিল। তো রাষ্ট্রদূত পর্যায়ে যাওয়া মানে বুঝতে পারছেন তত গুরুত্ব দেওয়া হয় নাই। আবার আমেরিকাকে না জানাই করতেছে ব্যাপারটা তাও না। এইসব কূটনীতি এগুলো থেকে আপনি বৈশিষ্ট্যগুলো বুঝতে পারবেন। আর যারা যারা মনে করছে ও তুরস্ক এ তো আমাদের কলেমা তৈয়বার কেন্দ্র, এইভাবে যারা দেখেন তারা তাদেরটা বুঝবেন, আমার এই নিয়ে বলার নেই কিছু। আমি খালি বলবো যে যারা মনে করেন যে ওটা হলো তাদের খলিফার দেশ, এটা তার ফেরকার ইসলাম বোধ, এটা নিয়ে আমার বলার নেই কিছু। আমি জাস্ট ইনফরমেশনগুলো আপনাদেরকে দিচ্ছি নোট আকারে। এই হলো আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরামের তৎপরতা। আর যতটুকু আমি আপনাদেরকে এখন মূল পয়েন্ট আপনাদেরকে আনা যায় তা দিয়েছি। বাকিটা আমি এই 3টা ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দেবো, আপনারা নিজের ওখানে গিয়ে যারা যারা আগ্রহী তারা দেখতে পাবেন। ঠিক আছে, এই বলে শেষ করি তাহলে আজকে। থ্যাংক ইউ।